অফিসার বাড়িতেই ভাই। আদনান মির্জার হাত ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। বাড়ির সবাই ওই অফিসারের পক্ষে। মনে হচ্ছে পরিবারের সকলের জীবন কেড়ে নিবে। এই ভয়ে ছোট মির্জাকে বেশি দিন ভয় দেখিয়ে রাখা যাবে না, যখন তখন মুখ খুলে দিতে পারে। উপাসের কথা শুনে যুবকের ঠোঁটে হিংস্রতা ফুটে উঠল। সে দাঁত পিষে শীতল গলায় বলল, নোমান শাহরিয়ার কি কখনো কাঁচা কাজ করেছে? তুলে আনার ব্যবস্থা করো ওই মন ও তার সাবেরিকে। মেজর আমাকে অনেক দৌড় করিয়েছে। নেহাত বোনের দেবর বলে এতদিন ছাড় দিয়েছি। আরে ভাই, আমিও মানুষ। দেয়ালে পিঠ ঠেকে গেলে চুপ কি করে থাকবো? কিন্তু খবরদার, আমার পাখি যেন কোনো কষ্ট না পায়, নয়তো সব কটার প্রাণ নেব। দেওয়ান মির্জার হঠাৎ হার্ট অ্যাটাকের খবর শুনে সৌম্যর শ্বশুর বাড়ির মানুষজন উদ্ভ্রান্তের ন্যায় হসপিটালে এসে উপস্থিত হলো। সৌম্য নিজেও ছুটি এলো ঢাকা থেকে। শায়লা আর মৌনতার সমানে কেঁদে চলেছে। আজকে তাদের জন্যই দেওয়ান মির্জার এই হাল। আদনান মির্জা আর রেনুমার সামনে মুখ দেখাতে পারছে না শায়লা। এদিকে রণ ও মৌন দুজন দুজনকে ভালোবাসে, সেই ঘর থেকেই বেরোতে পারছে না রেনুমা। সকালের ঘটনাখানা তার কাছে একটা অদ্ভুত স্বপ্ন মনে হচ্ছে। রণসৌম্য দৌড়ে চলেছে বিভিন্ন টেস্টের কাগজ নিয়ে। হসপিটালের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপিসারে কাঁদছেন সাদনান মির্জা। তিনি বিশাল এক গোলকধাঁধায় ফেসে গিয়েছেন। একমাত্র মৃত্যুই যদি এটার সমাধান হতো, তবে তিনি নিজের প্রাণ কোরবানি দিতেন। কিন্তু এই ভয়ানক গোলকধাঁধার সঙ্গে মির্জাবাড়ির প্রত্যেকটি প্রাণ জড়িয়ে আছে। সাদনান মির্জা সকলের প্রাণ বাঁচানোর জন্য নিজের মেয়েকে কোরবানি করতেই প্রস্তুত হয়েছেন। কিন্তু ভেতরের খবর কেউ জানেন না বিধাতা ছাড়া। হৃদয়হীন পাষণ্ড এক অন্ধকার জগতের হিংস্র মানব সাজানো গোছানো সবকিছু ধ্বংস করে দেবার জন্য উদ্গ্রীব হয়ে উঠেছে। অবশ্যই এতে সাদনান মির্জার অপরাধ রয়েছে। সেই বিশাল অপরাধ হচ্ছে মানুষটার অন্ধকার জগতের পাপ স্বচক্ষে দেখে ফেলেছেন তিনি। সাদনান মির্জার ভাবনার মাঝে শো শো শব্দে হসপিটালের মাঠে প্রবেশ করলো কালো রঙের একখানা গাড়ি। গাড়িটা দেখে ভয়ের সজোরে হয়ে একটা গাছের আড়ালে দাঁড়ালেন সাদনান মির্জা। কয়েক সেকেন্ড পরে গাড়ি থেকে নামলো অতীব ফর্সা আকর্ষণীয় গম্ভীর এক যুবক। তাকে দেখে সাদনান মির্জার বুক কেঁপে উঠল। পালাতে চাইল সাদনান মির্জা, কিন্তু পা জোড়ার স্বাদ নিল না। মুখে কপটতার হাসি বুলিয়ে লম্বা পা ফেলে প্যান্টের দু পকেটে হাত গুজে ধেয়ে এলো যুবক। দাঁড়ালো সাদনান মির্জার সম্মুখ বরাবর। সাদনান মির্জার পা থেকে মাথা পর্যন্ত ক্যাপচার করলো সে। সাদনান মির্জার হাত ফুলে মোটা হয়ে আছে। বাপের দুশ্চিন্তায় নিজের হাতের ব্যথা ভুলে গেছে বোধ হয়। এমার্জেন্সি প্লাস্টার করা প্রয়োজন। হাতটা উল্টো দিক ঘুরে আছে। সাদনান মির্জার এহেন শোচনীয় অবস্থায় যুবক মুখে সহানুভূতির চু জাতীয় শব্দ তুলল। অতঃপর প্রশস্ত হেসে বলে উঠল, আজকালকার জামানা কি হতে কি হয়ে যাচ্ছে। ভাতিজা কি পারে চাচার গায়ে এভাবে হাত তুলতে? পারিবারিক শিক্ষা দীক্ষার অভাব হলে যা হয় আর কি। বলেই নিজের সহযোগীকে আদেশ দিল, যাও সিকান্দার, যাও শ্বশুর মশাইয়ের হাতটা ঠিক করে আনো। মেয়ের জামাই হয়ে শ্বশুরের এত দুঃখ কষ্ট আমি যে সইতে পারছি না। বলেই ঠোঁট টিপে হেসে ভেতরে ঢুকলো। যাবার আগে চোখের কালো চশমা খুলে নিজের পুরো চোখ জোড়া সাদনান মির্জাকে দেখাতে ভুলল না। যুবকের আভিজাত্য ভয়ানক চলনে অসহায়ের ন্যায় তাকিয়ে রইল সাদনান মির্জা। নীরবে সবকিছু মুখ বুঝে শুয়ে নেওয়া ছাড়া তার কাছে দ্বিতীয় কোনো পথ খোলা নেই। কিছুক্ষণ আগেই জ্ঞান ফিরেছে দেওয়ান মির্জার। তেমন আশঙ্কাজনক কিছুই ঘটেনি। জোরে চিৎকার দেবার কারণে প্রেশার হাই হয়ে ছোট স্ট্রোক হয়েছে। যেহেতু দেওয়ান মির্জা হার্টের পেশেন্ট, তাই শরীর এত রক্তচাপ নিতে পারেনি। বিধাতা এবারের মতো তাকে অল্পতেই বাঁচিয়ে নিয়েছেন, কিন্তু ভবিষ্যতে এমন হলে লাইফ রিস্ক হয়ে যাবে। দেওয়ান মির্জাকে ভালো করে পরোক্ষ করে ডিউটি ডক্টর সৌম্য আর রণকে সবকিছু বুঝিয়ে প্রস্থান নিল। এমন সময় ভেতরে প্রবেশ করলো নোমান শাহরিয়ার। নোমানকে দেখে রণও আজ কোনো প্রতিক্রিয়া দেখালো না। সৌম্য সৌজন্য হাসি বিনিময় করে টুকটাক এটা সেটা জিজ্ঞেস করলো। নোমান নিখুঁত জবাব দিয়ে দেওয়ান মির্জার বিছানার পাশের চেয়ারে বসলো। এরপর দেওয়ান মির্জার হাত নিজের করপুটে বন্ধ করে নমনীয় গলায় বলল, এখন কেমন লাগছে দাদু? নোমানের কথাবার্তা, মুখের হাসি আর ব্যক্তিত্ব সবসময় দেওয়ান মির্জাকে প্রসন্ন করে। আজও তার ব্যতিক্রম হলো না। দেওয়ান মির্জা মাথা ঝাঁকিয়ে অল্প হেসে বলল, এখন ভালো লাগছে না। ভালোই ভালোই বাড়ি যেতে পারলে বেঁচে যাই।
এত তাড়াতাড়ি তো বাড়ি যেতে দেব না দাদু ভাই। নাটকীয় গলায় কথাটি বলল নোমান। সেই কথার স্বরে আদনান মির্জা চোখ ঘুরিয়ে তাকালেন নোমানের প্রতি। ঘটনা পাল্টে দিতে নোমান তড়িঘড়ি করে বলে উঠল, এসব উপজেলা হসপিটালের কোনো ভরসা নেই। আমার মতে দাদুকে শহরের একটা বড় হসপিটালে নেওয়া উচিত। অনেক সময় যান্ত্রিক ত্রুটিতে ভুল রিপোর্ট আসে। বলেই সকলের পানে সুন্দর স্বাভাবিক দৃষ্টি মেলল নোমান। এমন সময় মৌনতার ওপর নজর পড়ল তার। মেয়েটা কেঁদে কেটে লাল টমেটো হয়ে গেছে। নাকের ডগা টকটকে লাল, চোখ দুটো ফোলা ফোলা, এলোমেলো চুলের গোল গোল মুখটা দেখতে বেশ লাগছে। ইচ্ছে করছে জাপটে ধরে আদর দিতে। নোমান দৃষ্টি সরাতে চাইল। মনে নিষিদ্ধ বাসনা জাগ্রত হচ্ছে, কিন্তু মৌনতার সৌন্দর্য নোমানকে আকৃষ্ট করলো প্রবলভাবে। ব্যর্থ হলো নোমান। সবকিছু অগ্রাহ্য করে মৌনতার পানে ঠায় তাকিয়ে রইল। এমন সময় ভেতরে প্রবেশ করলো রণ, হাতে পরীক্ষিত রিপোর্ট আর হসপিটাল থেকে রিলিজের কাগজপত্র। ভেতরে ঢুকেই নোমানের লোভাতুর দৃষ্টি রণর নজরে লাগলো। নোমানকে অনুসরণ করে সেদিকে তাকাতেই নির্জীব মৌনতাকে নজরে পড়ল। পাশের সোফায় পা গুটিয়ে বসে এক মনে কেঁদে চলেছে মেয়েটা। রণর ক্রোধ বাড়ল তরতর করে। স্ত্রীর পানে পর পুরুষের এহেন কামনার নজর কোন পুরুষ সইবে? রণ ধমকে উঠল উঁচু আওয়াজে। বসে বসে কাঁদছিস কোন চোখে? দাদাভাই কি মরেছে নাকি তোর জামাই মরেছে? রণ ধমকে কেঁপে উঠল মৌনতা। সে ধরফরিয়ে বসা থেকে উঠে দাঁড়ালো। অতঃপর মাথা নত করে শায়লার পেছনে গিয়ে দাঁড়ালো। নোমানের কানে যেন রণর সেই গর্জন মুরগির পালকের ডগা দিয়ে সুরসুরি দেবার মতো লাগলো। সে তবুও বেহায়া তাকিয়েই রইল। রণ নোমানকে আর এক পলক দেখে কাজের ছেলে আক্কাসকে বলে উঠল, ওকে বাড়ি নিয়ে যা আকাশ, আমাদের ফিরতে সন্ধ্যা হবে। সারাদিন মরা কান্না কেঁদেই চলেছে, পাড়াটুকু মুখে তুলছে না পর্যন্ত। ওইখানে থেকে আরোই ঝামেলা পাকাচ্ছে। আমার মেজাজ চটে যাচ্ছে মুহূর্তে মুহূর্তে। কখন যেন গলা টিপে মেরে ফেলে নিজেও জানে না। মৌনতা ফ্যাস ফ্যাস গলায় বলল, দাদু ভাইকে সাথে না নিয়ে আমি ফিরবো না, মরে গেলেও না। তোমার ইচ্ছে হলে আমার গলা টিপে ধরতে পারো। মৌনতার কথায় রণর মস্তিষ্ক দাউ দাউ করে জ্বলে উঠল। স্বামীর মুখে মুখে তর্ক, এত বড় স্পর্ধা হয়েছে এই মেয়ের। বিয়ের রাত পার না হতেই বেকল মেয়েটা কি জানে তার আকস্মিক এই রাগের হেতু? নিকৃষ্ট দুটো দৃষ্টি যে তাকে গিলে গিলে খাচ্ছে তার খেয়াল রেখেছে এই মেয়ে? রণর চোখে রক্ত জমল। সে তেড়ে গিয়ে মৌনতার গালে সপাটে এক চড় মেরে বসলো। ফর্সা গালে তাৎক্ষণিক দাগ পড়ল। কেঁপে উঠল মৌনতা। সেই সঙ্গে বসা থেকে দাঁড়িয়ে গেল নোমান। মুঠে বদ্ধ হলো তার শক্ত হাত। ফর্সা সাদা চেহারা মুহূর্তেই টকটকে লাল হলো। চোয়ালে চোয়াল চেপে গেল। চোখে জ্বলল আগুন। ইচ্ছে হলো বুলেটের এক আঘাতে রণর বুক এফোর ওফর করতে। নোমান ভুলে গেল এটা হসপিটাল আর মির্জাবাড়ির ব্যক্তিগত বিষয়। সে গলা উঁচিয়ে বলল, হাউ ডিয়ার ইউ! শায়লা রণর অগ্নিমূর্তি চেহারা অনুসরণ করে সামনে তাকালো। সেই সাথে ভেসে এলো নোমানের তেজি গলা। চতুর শায়লা সব অনুমান করে শক্ত গলায় বলল, আমার সঙ্গে বাড়ি চল মৌন। আব্বা যথেষ্ট সুস্থ। সৌম আর রণ পারবে ওনাকে বাড়িতে নিয়ে যেতে। বলেই মৌনতার হাত চেপে ধরে হনহন করে হাঁটা ধরলেন। নোমান শাহরিয়ার পিছু পিছু তেড়ে গেল, কিন্তু ততক্ষণে শায়লা করিডোর পেরিয়ে লিফট ধরেছেন। রণ পেছন থেকে নোমানের পেছনে দাঁড়িয়ে ভারী গলায় বলে উঠল, পাখি আর পাখি নেই নমাচারিয়ার। পাখি এখন আমার বিয়ে করা বউ। খুব শীঘ্রই অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট পাবেন। দাওয়াত মিস করবেন না কিন্তু। এমন শাহী খানা সব বিয়েতে জুটে না, জানেন তো? রণর বলা কথাগুলো নোমানের কানে বজ্রপাতের ন্যায় বিকট শব্দে আলোড়ন তুলল। নোমান কেমন ধরাশয়ী হলো। বুকে শুষ্ক চিনচিনে ব্যথা আরম্ভ হলো। হাত দিয়ে বুকে শক্ত করে চেপে ধরে দেয়ালে হেলে পড়ল নোমান। মনে হচ্ছে কেউ তার শ্বাসনালী শক্ত করে চেপে ধরেছে। সেই সাথে ধারালো ছুরির ফলা দিয়ে নিষ্ঠুরভাবে খুঁচিয়ে খুঁচিয়ে দগ্ধ করছে হৃৎপিণ্ডের প্রত্যেকটি কোষ। নোমানের রক্তাক্ত চোখ জোড়া ছলছলে হলো। শরীর হলো তার অনুভূতি শূন্য। নোমানের ফ্যাকাশে রংহীন মুখের পানে তাকিয়ে বিদ্রুপের হাসি হাসল রণ। অতঃপর নির্দয়ের মতো বলল, মরতের শরীরের প্রতিটি ভাঁজে আমার অবাধ বিচরণ রয়েছে নমাচারিয়ার। বুঝতে পারছেন? নবদম্পতি গতকাল রাত ছিল সুখময় এক বর্ষণের রাত। উফ, মনে পড়তেই গায়ে কাটা দিচ্ছে। রণর হাসি মাখা মুখের পানে তাকিয়ে চোয়ালে চোয়াল চেপে শক্ত মুঠি পাকিয়ে দাঁড়িয়ে রইল নোমান।
রনর প্রতি আকাশ সম ঘৃণায় তার শরীর রিরি করে উঠল। ইচ্ছে হলো বুলেট দিয়ে রনর প্রশস্ত সিনা ঝাঁঝরা করে দিতে। রন সেসব তোয়াক্কা করল না। সে রসিয়ে ভাবলেসহীন বলল, ভেবেছিলাম গাথিটাকে শিখিয়ে পড়িয়ে মানুষ করতে হবে, বাট ট্রাস্ট মি, শি ওয়াজ অ্যামেজিং। নিজে থেকে আমাকে আহ্বান করেছে ভালোবাসার উষ্ণ সরবরে। আমি যে শক নোমান। আরো কিছু বলতে নিল রন, কিন্তু নোমান শুনতে পারল না। সে এলোমেলো পায়ে দৌড়ে বেরিয়ে গেল সিঁড়ি ধরে। নোমানের যাবার পানে তাকিয়ে তাচ্ছিল্য হেসে রন গালি উচ্চারণ করল। বাস্টার্ড। অতপর হাতের কাগজপত্র নিয়ে ভেতরে ঢুকলো। ভেতরে বিছানায় আধশোয়া হয়ে হেলান দিয়ে নির্জীব পড়ে আছেন দেওয়ান মির্জা। তখনকার পুরো ঘটনা তার চোখ এড়ায়নি। রনস অসম ক্রোধ, নোমানের কাতর চোখ, মৌনতার ভীতি সব অবলোকন করেছেন চতুর স্বচ্ছ মস্তিষ্কে। ঘটনাটা কেমন বুকে কাঁপন তুলছে। যেই নোমানকে এতদিন তিনি চিনে এসেছেন রনর মৌনতাকে ধমকের পর মুহূর্তেই সেই সহজ সরল নোমান কেমন হিংস্র হয়ে উঠল, যেন অন্য এক জগতের মানুষ। কে এই নোমান? এই নোমান কে? তো দেওয়ান মির্জা চিনেন না? এমন সময় ভেতরে এলো সৌম্য। এসেই কাগজপত্র সব গুছিয়ে হাতে নিয়ে বলল, মা আর অনু সারাদিন কিছুই খায়নি। মার প্রেশার ফেল হলে আবারও ওনাকে হসপিটালে ভর্তি করতে হবে। তার চেয়ে বরং ওদের আমি বাড়ি নিয়ে যাচ্ছি। আকাশ রয়েছে বাইরে, দাদা ভাইয়ের গাড়িতে, তুই দাদা ভাইকে নিয়ে আয়। বলেই হাতে ঘড়ির টাইম চেক করে চপল পায়ে পেরিয়ে গেল সৌম্য। বাড়িতে গিয়ে রাত 8টায় তাকে একটা অনলাইন মিটিংয়ে জয়েন করতে হবে, না হলে বস কথা শোনাতে দয়া মায়া করবেন না। সৌম্য যেতেই দেওয়ান মির্জার পাশের চেয়ারটায় নজর পড়ল রনর। একটু আগেই নোমান এখানে বসে নির্লজ্জের মতো তার স্ত্রীকে গিলে খাচ্ছিল। নোমানের সেই ঘৃণিত দৃষ্টি মনে পড়তেই রনর চোখ মুখ লাল হয়ে উঠল। ইচ্ছে হলো নোমানের চোখ জোড়া তুলে নিতে, সেই সাথে মস্তিষ্ক থেতলে দিতে। নিশ্চিত ওই নোংরা মস্তিষ্কে মৌনতাকে ঘিরে অসভ্য কল্পনায় মত্ত হয়েছিল সে। নিজের রাগ কোনো মতে দমন করে আশেপাশের সব কিছুতে নজর বুলালো রণ। হসপিটালের অনেক আত্মীয় স্বজন এসেছিল, ভুলে কেউ কিছু রেখে গেল কিনা সেটাও খুঁজলো। এমন সময় দেওয়ান মির্জার বিছানায় বালিশের কাছে একটা বাদামি রঙা ওয়ালেট পড়ে থাকতে দেখা গেল। এটা রণর সৌম্য কারণ নয়, তবে কার? ওয়ালেটের মালিকের পরিচয় জানতে উদ্গ্রীব হলো রণ। অন্যের ব্যক্তিগত ওয়ালেট ধরা যদিও ভদ্রতার মধ্যে পড়ে না, তবুও ওয়ালেটের মালিকের পরিচয় জানতে ইতস্তত করে ওয়ালেটখানা খুলল রণ। ভেতরে কোনো ভিজিটিং কার্ড নেই, শুধু টাকা আর কিছু কাগজপত্র। রণ ওয়ালেটের প্রত্যেকটা চেম্বার ঘেটে একটা অদ্ভুত কাগজে নজর স্থির করলো। তার হাত কেঁপে উঠল। কাগজখানা বের করে মেলে ধরল সে। একটা অর্ধেকটা বিদেশি নোট। এই নোট রণ আগেও দেখেছে। রণ নিজের চোখকে বিশ্বাস করতে পারল না এই মুহূর্তে। মনে হলো সব ভ্রম। অবিশ্বাস্য ভঙ্গিতে নিজের পকেট হাতড়ে ওয়ালেট বের করে তার থেকে বের করে আনলো একটা ছেঁড়া নোট। তাতে 4টা ডিজিট আর একটা সংকেত লেখা। সেই নোটটা যত্ন সহকারে অপর নোটের অংশের সাথে মেলালো রণ। সহসই 2-এ 2-এ 4 মিলল। রণর বাঁকা ভ্রু সরু হলো, বুক ধক করে কেঁপে উঠল। দুটো নোটের অংশ ঝটপট পকেটে ঢুকিয়ে পূর্বের জায়গায় ওয়ালেট ফেলে হাতের আজলায় মুখ মুছে রণ জড়িয়ে যাওয়া গলায় বলল, বাড়ি চলো দাদা ভাই। দেওয়ান মির্জা চোখ খুললেন রণর কথায়। অতপর ধীরে ধীরে বিছানা থেকে নামতে নামতে শুধালো, সাদনান এসেছিল একবারও? পুত্র স্নেহে বৃদ্ধের বুকে কিনি কিনি ব্যথার উৎপত্তি হলো। রণ বুঝল তা। সে মাথা নাড়িয়ে বলল, এসেছিল, কেউ ঢুকতে দেয়নি। দেওয়ান মির্জা তপ্ত শ্বাস ছুড়ে বললেন, কোথাও কিছু একটা ঘটেছে রণ। সাদনান খুব নরম দিলের মানুষ। হঠাৎ ওর এইরকম রূপ পরিবর্তন আমার ভালো ঠেকছে না। একটু খোঁজ নাও, ভেতরে বিশাল বড় রহস্য আছে। বলেই লাঠি ভর দিয়ে উঠে দাঁড়ালেন। রণ দেওয়ান মির্জার বাহু চেপে ধরে জবাব দিল, আমি সে রহস্য খুঁজবো দাদা ভাই, কিন্তু তার আগে আমাকে জানতে হবে কার সাথে ছোট আবু মনতার বিয়ের কথা পাকা করে দিয়েছেন। এমন সময় আক্কাস এলো, এসে বলল, নানাদান রে আমি লয়ে যাইতেছি মিলিটারি ভাইজান, আপনি গাড়ি বাইর করেন।
বলেই রনের হাত থেকে দেওয়ান মির্জার হাত ছুটিয়ে নিজের হাতে নিয়ে চলতে লাগলো। পেছন থেকে রণ বলল, গাড়িতে গিয়ে বস তুই, আমার একটা জরুরি কাজ পড়েছে, আসছি একটু পর। রণর মুখ থেকে মৌনতা সম্পর্কে বিশ্রী কথাগুলো শুনে নোমানের মস্তিষ্কে দাউ দাউ করে আগুন জ্বলল। এই আগুন কিভাবে নেভাতে হয় তা নোমানের জানে। নোমান হিস করতে সাদনান মির্জার কেবিনে এলো। সবাই হাতখানা প্লাস্টার করে স্লিং লাগানো হয়েছে। ব্যথায় সাদনান মির্জার চোখ মুখ নীল হয়ে রয়েছে। নোমানকে দেখেই নীল মুখ ফ্যাকাশে হলো। সাদনান মির্জা বিছানা ছেড়ে উঠে দাঁড়াতেই সেই হাত চেপে ধরল নোমান। ব্যথায় চিৎকার করে উঠলেন সাদনান মির্জা। সেই চিৎকারে বদ্ধ কেবির অসহনীয় হয়ে উঠল। তাতেও কোনো ভ্রুক্ষেপ দেখালো না তিক্ত পুরুষ নোমান। সে দাঁত পিষে সাদনান মির্জার মুখের দিকে ঝুঁকে বলে উঠল, মেয়ে বিয়ে করে বসে রয়েছে, তার খবর রেখেছেন? সবকিছু নাকের ডগার উপর দিয়ে ঘটে গেল, কিচ্ছু জানেন না। সাদনান মির্জা চমকিত হলো এই কথায়, তবুও নিজেকে সামলে বলল, সব মিথ্যে, আমার মেয়ে এত বড় সাহস কখনো পায়নি। নোমান ঝটকা দিয়ে হাত ছেড়ে বলে উঠল, মিথ্যে যেন হয়, সত্যি হলে সব কটার গলা কেটে নিতে দুবার ভাববো না। বলেই কেবিন থেকে বেরিয়ে এলো। এসেই রণর মুখোমুখি হলো। আকস্মিক রণকে দেখে ঘাবড়ে গেল নোমান। সে থতমত করে কিছু বলতে চাইল, তার আগেই রণ বাঁকা হেসে ওয়ালেটটা এগিয়ে বলে উঠল, আপনি বড্ড ভুলে মরা মানুষ নোমান সাহেব, সব কিছুতে এত আগ্রাসী হলে হয়? কত দরকারি জিনিস থাকে পার্সোনাল ওয়ালেটে, কেউ যদি নিয়ে যেত। রণর হাতে নিজের ওয়ালেট দেখে দ্বিতীয় দফায় চমকিত হলো নোমান। উদ্ভ্রান্তের ন্যায় নিজের পকেট হাতড়ে ছো মেরে রণর থেকে ওয়ালেট কেড়ে নিয়ে নিজের সহযোগীদের নিয়ে দৌড়ে পালাতে চাইল। পেছন থেকে রণ ডাকলো, একটা থ্যাঙ্কস তো ডিজার্ভ করি মিস্টার নোমান। নোমান পেছন ফিরল না। রণ নিজের ফোন বের করে হেডকোয়ার্টারে কল করলো। অতঃপর বলল, ফলো হিম। থালার মতো মস্ত বড় চাঁদটা বেশ উজ্জ্বল আলো ছড়াচ্ছে। আকাশে ধূসর মেঘের জমাট মেঘ। শিশির বাতাসে আঙিনায় জুঁই ফুলের গাছ থেকে মন মাতানো সুঘ্রাণ ভেসে আসছে। ব্যালকনিতে দাঁড়িয়ে একাকী রাতের সৌন্দর্য উপভোগে ব্যস্ত হতে চাইল মৌনতা, কিন্তু মন বড্ড ভার, কেমন অসুখ অসুখ যন্ত্রণা সেখানে। মৌনতা বেদনার্থ কম্পিত শ্বাস ফেলে রণর বেলকনিতে তাকালো। ঘড়িতে রাত প্রায় 2টো। মানুষটা এখনো বাড়ি ফেরেনি। দেওয়ান মির্জাকে বাড়ির গেটের সামনে নামিয়ে দিয়ে ফের ছুট লাগিয়েছে সন্ধ্যায়। আচ্ছা, কিসের এত ব্যস্ততা তার জন্য যে কেউ উদগ্রীব হয়ে অপেক্ষা করছে, তার খবর কি মানুষটা রেখেছে? মৌনতার কান্না পেল। রণ এই বাড়িতে আর মাত্র 4 দিনের অতিথি। এরপর তাদের মধ্যে হাজার হাজার কিলোমিটারের দূরত্ব তৈরি হবে। মাঝে সাঝে কথা হবে কিনা সেটাও জানা নেই। মানুষটা বোধ করে ইচ্ছে করেই মৌনতাকে জ্বালাতে পোড়াতে ভালোবাসে, নয়তো এমন বিরহে কেউ কাউকে ভাসায়। হঠাৎ মৌনতার চোখ গেল বাড়ির ঝোপের ধারে। কিছু নড়ছে ওখানে। বারান্দায় পিলারের আড়ালে লুকিয়ে ঘটনা বোঝার চেষ্টা করলো। আজকাল কিচ্ছুটি স্বাভাবিক লাগে না। চারিধারে সবকিছু কেমন গা ছমছমে। ধীরে ধীরে ঝোপ মারিয়ে বেরিয়ে এলো কালো পোশাকধারী এক ছায়া। চাঁদের আলোতে তার উচ্চতা স্পষ্ট। মৌনতা কেঁপে উঠল। সে সরে এলো অন্ধকারে। এমন সময় কেউ মৌনতার মুখ চেপে ধরল। আটকে উঠল মৌনতা, কিন্তু পুরুষালী গন্ধে মুহূর্তেই নিজেকে ধাতস্থ করল। মৌনতার কানে ফিসফিস করে রণ বলল, আমার ঘরে চল, প্রেম পাচ্ছে। মৌনতা ঘাড় ঘুরিয়ে আঙুল নির্দেশ করে বাড়ির পেছনে আঙিনায় দেখালো। রণ মৌনতাকে পাজা কোলে তুলে বলে উঠল, বেচারের বুকে অনেক কষ্ট, তাকে তোর ফাঁকা ঘরে এসে কষ্ট উগলাতে দে। বলে নিঃশব্দে দরজা ভিড়িয়ে মৌনতাকে নিয়ে নিজের ঘর অভিমুখে পা বাড়ালো রণ। জানালা জিঙিয়ে চাঁদের রূপালী আলো রণর ঘরের আবছা অন্ধকার দূর করেছে। সেই আলোয় মৌনতাকে মেঝেতে দাঁড় করিয়ে মৌনতার কপালে চুমু খেলো রণ। আবেশে চোখ বুঝে জামা খামচে মৌনতা কম্পিত গলায় শুধালো, নোমান শাহরিয়ার কি খেলা খেলতে চাইছে রণভাই? মৌনতার কোমর জড়িয়ে আরেকটু ঘনিষ্ঠ হয়ে রণ জবাব দিল ঘোর লাগা গলায়। ও আমাকে ধরস্বী করে মারতে চেয়েছে। ভয়ার্ত গলায় মৌনতা বলল, কেন? কারণ তোর সবকিছু আমি লুটে নিচ্ছি। অহেতুক ঝামেলায় কেন জড়াচ্ছ তার সাথে?
মৌনতার গলার ভাঁজ মুখ ডুবিয়ে রণ বলল, চোর পুলিশ খেলা চলছে আমাদের। ও বিশাল বড় এক চোর মৌন। ওকে বন্দি না করলেও সবকিছু চুরি করে নিয়ে যাবে, এমনকি তোকেও। তোকে ছাড়া আমি প্রাণে বাঁচবো কি করে বলতো? রণর স্পর্শে মৌনতার শরীর কেঁপে উঠল। রণকে শক্ত আলিঙ্গনে বেঁধে মৌনতা ফিসফিস করে শুধালো, তবে কি উপায়? উপায় তো একটা আছে। ওর কাছে একদম যাবি না। আপাতত ছোট মার ঘরে থাক। তোর বাপ বাড়িতে এলে একদম তার সামনে যাবি না। আমি খুব শীঘ্রই সবকিছুর সমাধান করব, দেখিস। রণর কথায় মৌনতা ভরসা পেল। সে রণর বুকে চুমু খেয়ে বলে উঠল, তুমি মিশনে গেলে আমি একা কি করে থাকবো রণ ভাই? যখন একাকী রাতে তোমার গলা শুনতে ইচ্ছে করবে, তখন কিভাবে কথা বলবো তোমার সাথে? এসব ভেবে তো খালি কান্না পাচ্ছে আমার। তুমি ইচ্ছে করে মিশনের নাম লিখিয়েছো, তাই না? মৌনতার উন্মুক্ত পিঠে উষ্ণ আঙুলি চালনা করে রণ ফিসফিসালো, জানিস না, দূরত্বে ভালোবাসা মজবুত হয়। আমি চাই আমার অনুপস্থিতিতেও তুই আমাকে ভালোবেসে আমার বিরহ উন্মতিনে হয়ে ঘুরে বেড়াস। তাতে ভালোবাসার সার্থকতা কোথায় বলতো? ধীরে ধীরে দুজনের দূরত্ব ঘুচল। ভালোবাসার তপ্ত সরোবরে ঝাঁপিয়ে পড়ল তারা। এদিকে মৌনতার কক্ষের বেলকনির দরজা ডিঙিয়ে ধীরপদে মৌনতার বৃহৎ কক্ষে প্রবেশ করল অন্ধকার এক ছায়া। উদ্দেশ্য চরের প্রতাপে দাগ হয়ে যাওয়া সেই রক্ত জমাট গালগুলো ছুঁয়ে দেয়া। মনের অভিলাষে বিছানার নিকট এগোতে হৃদয় ভাঙার আওয়াজ হলো করুণভাবে। বিছানায় মৌনতা নেই, পুরো কক্ষ ফাঁকা। এবার যুবকের শরীর কেঁপে উঠল জানা ক্রোধে। সে মনে মনে ভয়ানক এক সিদ্ধান্ত নিল। তোমাকে জ্যান্ত পুঁতে ফেলবো মেজর। ভালোবাসার মানুষের ব্যাপারে এক বিন্দু ছাড় দিতে রাজি নয় আমি। মেয়ে মানুষ দুদিন কেঁদে কেটেই ঠিকই নিজেকে মানিয়ে নেবে। মাঝখানে মাঝখানে বেঘরে প্রাণটা হারাবে তুমি। আফসোস, বড় আফসোস। মৌনতার ঘরের এপাশ থেকে ওপাশ সমানে পায়চারি করে চলেছে নোমান। রণুর কথা এক বিন্দু মিথ্যে নয়। ধুরন্ধর মেজর সত্য সত্যি মৌনতাকে বিয়ে করে নিয়েছে। নোমানের এতদিনের সাজানো স্বপ্ন, ভালোবাসা, আশা সব যেন আজ ভেঙে খান খান হলো। মৌনতাকে ঘিরে তার সাজানো কল্পনা ভিত্তিহীন হলো। নোমানের আগেই কেউ মৌনতাকে দখল করেছে পুরোপুরি। এটাই কি শেষ? পবিত্র শরীরটা যে ভোগ করে নিল হায়নার মতো তার বেলায়। মৌনতার শরীরের এই কলঙ্ক কিভাবে ধুয়ে মুছে সাফ করবে নোমান? আর ভাবতে পারে না নোমান। হৃদয়ে অসহনীয় কষ্ট আর জ্বালা পোড়া হচ্ছে। নিজেকে নিজেই কঠিন আঘাত করে সেই জ্বালা কমাতে ইচ্ছে করছে। বুক খামচে ধরল নোমান। সে ব্যালকনিতে এসে দাঁড়ালো। দম বন্ধ হয়ে আসছে কিনা। ব্যালকনিতে দাঁড়াতেই কেমন চাপা আর্তনাদের শব্দ এলো। ক্রোধ চোখে রণর ব্যালকনিতে তাকালো নোমান। নরনারীর চাপা চিৎকার শোনা যাচ্ছে। ঘটনা পুরোটাই আজ করে কান চেপে ধরল নোমান। রণকে কুপিয়ে টুকরো টুকরো করার তীব্র মনোবাসনা জাগলো। নোমান নিজের ভেতরের বুক পকেট থেকে বের করলো ধারালো চাকু। অতঃপর হিংস্র ব্র্যাগর ন্যায় তেড়ে যেতে চাইল রণর কক্ষে অভিমুখে। কিন্তু তীক্ষ্ণ বুদ্ধি জানান দিল, অন্যকে মারতে গিয়ে নিজের মৃত্যু ডেকে আনতে চাস নাকি? ভুলে যাস না বনতা তোকে গ্রহণ না করে রণকে করেছে। মাথা উত্তপ্ত করে কিচ্ছুটি হবে না এই মুহূর্তে। যা করার তা নীরবে নিভৃতে করতে হবে। মনের ইশারায় উত্তেজিত পা দুটোকে শান্ত স্থির করল নোমান। মনের ব্যথা সইতে না পেরে চাকু দিয়ে নিজের হাতে নিজেই পোঁচ বসালো। ফর্সা শক্ত হাত নিমিষেই কেটে ফালি হলো। সেই সঙ্গে ফিনকি দিয়ে ঝরতে লাগলো রঞ্জন ধারা। নোমান নাকের পাটা ফুলিয়ে চোয়াল কাঁপিয়ে হাতের ব্যথা সয়ে নিল। শরীরের ব্যথার চাইতে হৃদয়ের ব্যথায় অধিক অনুভূত হচ্ছে। যন্ত্রণায় দগ্ধ হয়ে লাফিয়ে নামলো নিচে। এরপর হনহন করে বেরিয়ে গেল বাড়ির আঙিনা ছেড়ে। পথিমধ্যে কুকুর কালোর সঙ্গে মুখোমুখি সাক্ষাৎ হলো নোমানের। অপরিচিত গন্ধে কালোর ঘুম ভেঙেছে। সেই গন্ধ অনুসরণ করেই বাড়ির পেছনের পথে ওত পেতে বসে রয়েছে চতুর কালু। নোমানকে দেখেই ক্ষিপ্ত হয়ে ঘেউ ঘেউ করতে চাইল কালু, কিন্তু নিষ্ঠুর নির্দয় নোমান সেই সুযোগ দিল না কালুকে। হাতের চকচকে রূপালির শানিত চাকু খানা গেঁথে দিল কালুর গলার শিরায়। নিজেকে বাঁচানোর
প্রেরণায় নোমানের বুকে শক্ত কামড় বসালো কালু। কিন্তু শেষ রক্ষা হলো না। মানুষটা যে বড্ড হৃদয়হীন। গলার শিরা ফালি ফালি হতেই লাফিয়ে উঠল কালু। সে শেষবারের মতো ডাকতে চাইল তার মনিবকে, কিন্তু গলাটা যে কাটা। সে কাটা গলাটা দিয়ে কি করে ডাকবে কালু? কালু পারল না। চাঁদের আলোয় জল জলে করলো কালুর ভেজা ভীত চোখ জোড়া। মৃত্যুর আগ পর্যন্ত সুন্দর পরিচিত মানুষটার ভয়ানক আর এক রূপের সাক্ষী হলো কালু। সেই সাক্ষী হবার অপরাধেই নিশ্চিত হলো তার কঠিন মৃত্যু। কালুর শরীর ঝাঁকুনি দিয়ে উঠেছে থেকে থেকে, কিন্তু প্রাণটা যেন দেহই ছাড়তে চাচ্ছে না। নোমান আরেকটু নির্দয়তায় দেখতে কালুর মুখে পা দিয়ে পিষে ধরলো। যতক্ষণ কালুর আত্মা আকাশে না উড়ল, ততক্ষণ ধরে থাকলো ছল ছল চোখে কালু কাতর তাকালো। তার নিঃশব্দ বাণী বোধ হয় চিৎকার করে অভিশাপ দিল, আমার চাইতেও কঠিন উপায়ের মৃত্যু হোক তোমার। সকালে ঘুম থেকে উঠেই শায়লা কালুকে নাম ধরে ডাকলো। গত রাতের মুরগির মাংসের কিছু হাড়গোড় বেঁচে গিয়েছে। কালুর আবার মুরগির খুব পছন্দ। সেগুলো কালুর নির্দিষ্ট খাবারের বাটিতে রেখে নাম ধরে ডাকলো। মুরগি দিয়ে ভাত খাবে কে? কালু, ওই কালু। কিন্তু কালু কোনো সাড়া শব্দ নেই। দেওয়ান মির্জা দাওয়ার বসে পত্রিকা পড়ছেন। গত রাতে কেন জানি খুব ঘুম হয়েছে তার, হয়তো ওষুধের প্রভাবে, কিন্তু ঘুম ভেঙেছে খুব ভোরে। ঘুম থেকে উঠে অনেক হাঁটাহাঁটি করলেন, পুকুরের পাড় দিয়ে ঘুরে বেড়ালেন। সকাল থেকে তিনিও কালুকে কোথাও দেখলেন না। শায়লার ডাকেও যখন কালু ফিরল না, তখন রণ বেরিয়ে এলো। এসে ব্যস্ত গলায় শুধালো। কালু আসছে না? শায়লা উৎকণ্ঠা মিশ্রিত গলায় বলল, দেখ না রে বাবা, এই যে ডাকছি আর আসার নাম নেই। গেল কোথায়? কখনো তো বাড়ি ছেড়ে এভাবে যায় না। রণর কেমন সন্দেহ হলো। সে দ্রুত পদে বাড়ির বাইরে বেরিয়ে গেল। আশেপাশের কারো কুকুরের সঙ্গে গেল কিনা সেই খোঁজে। মৌনতাও এর নিজ ঘরে থাকা হলো না। কালু তার শত্রু হলো এ বাড়ির সদস্য কালু, সকলের ভালোবাসার প্রাণী। আক্কাস, চামেলি সবাই বাড়ির বাইরে গিয়ে মানুষের বাড়ি বাড়ি খুঁজতে আরম্ভ করলো কালুকে। মৌনতার ভোদা মস্তিষ্ক হঠাৎ গত রাতের ঘটনার জাগরণ করলো। মৌনতার বুক কাঁপলো। সে সকলের অলক্ষ্যে বেরিয়ে বাড়ির পেছনে ঝোপের দিকে গেল। এদিকে রণ হাঁটতে হাঁটতে মির্জা বাড়ির মারিয়া অনেক দূর আসার পর মনে পড়ল নোমানের কথা। রণর পা থেমে গেল, বুক কেঁপে উঠল, ঘুরে উঠল মস্তিষ্ক। কম্পিত হাতে মুখ চোখ মুছল রণ। অতঃপর নিজেকে নিজেই শুধালো, কোথাও নোমান আর কালুর সাক্ষাৎ হয়নি তো? ও নো, রক্ষা করো মাবুদ। রণ দৌড়ে বাড়ির পথ ধরল। মৌনতা চারিধারে খুঁজতে খুঁজতে ঘাসের ওপর জমাট বাঁধা রক্ত দেখতে পেল। অজানা শঙ্কায় মৌনতার হাত পা অবশ হয়ে গেল। তবুও নিজেকে ঠেলে সামনে অগ্রসর হলো মৌনতা। মৌনতার পদচ্ছাপে গাছপালা নড়ার কারণে ভন ভন করে উঠল মাছির দল। সেই ভন ভন শব্দে চমকিত হলো মৌনতা। শব্দ অনুসরণ করে আরেকটু এগোতেই মৌনতার চোখ কোটর ছেড়ে বেরিয়ে এলো। মৌনতার স্বচ্ছ চোখ জোড়া জলে ভরে উঠল। চিৎকার করে সবাইকে ডাকতে চাইল মৌনতা। অধিক শোকে তা পারল না, শুধু চেঁচিয়ে উঠল। কালু বাড়ির প্রত্যেক সদস্য ঝোপ ঘেরাও করে দাঁড়িয়ে আছে। শায়লা কালুকে জড়িয়ে হাউমাউ করে কেঁদে চলেছেন। মাহির যেদিন ছোট কুকুরছানা কালুকে এ বাড়িতে এনেছিল, সেদিনের সেই স্মৃতি মনে করিয়ে শায়লার দম বন্ধ হয়ে হৃদয় নিংড়ে হাহাকার বেরিয়ে এলো। মাহির এই খবর জানতে পারলে মরে যাবে। মাহিরের বড্ড আদরের এই কালু, কালুর নৃশংস মৃত্যু মানতে পারল না বাড়ির কেউ। রেনুমা আঁচলে মুখ গুজে কাঁদলেন। চামেলি আক্কাস শব্দ করে কাঁদল। দেওয়ান মির্জা আজ অনুভূতিহীন। এই বোবা অবলা প্রাণীর সাথে কারো কিসের ক্রুদ্ধতা? কার কি বড় ক্ষতি সাধন করেছে এই কালু? রণ মাথায় চুল খামচে ধরে উত্তেজনায় লাফিয়ে উঠল। কালুর জন্য তাই বুক ফেটে যাচ্ছে। শায়লার থেকে কালুকে ছাড়িয়ে নিজের বুকে জড়িয়ে পাজা করে তুলে বাড়ির আঙিনায় নিয়ে উঠানে শুইয়ে দিল রণ। অতঃপর উদ্ভ্রান্তের ন্যায় প্রশ্ন করতে লাগলো, সব খুলে বল আমাকে কালু, এত তাড়াতাড়ি কিভাবে মরতে পারিস তুই? তোকে ট্রেনিং তো আমি দিয়েছিলাম, তবে তুমি নিজেকে বাঁচাতে পারলি না কেন? কালু ওঠ, এই কালু,
কালু? বাড়িতে মুহূর্তেই এক শোকের মাতম বয়ে গেল। অনু সবকিছু স্তব্ধ হয়ে দেখতে লাগলো। এমন নিষ্ঠুর কাজ কে করেছে অনু তা জানে না, কিন্তু অনুর মন আজ বলে উঠল, যে এই কাজ করেছে তার মৃত্যু হোক কঠিন থেকে কঠিনতম। পাগলের মতো নিজের ওয়ালেটে থাকা $1/2 খুঁজে চলেছে নোমান। ওটা না পেলে তার পুরো লাইফ শেষ হয়ে যাবে। যে রাজত্ব এতদিনে অল্প অল্প করে গড়েছে নোমান, তা কিছুতেই এত তাড়াতাড়ি শেষ হতে পারে না। নোমান পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজলো। সেই ছেঁড়া নোট, কোথাও সেই নোট নেই। নিজের ক্ষোভ কুলাতে না পেরে নিজের চুল টেনে ধরে গর্জে চিৎকার করে উঠল নোমান। এমন সময় কারো পদধ্বনি আলোড়ন তুলল। নোমান ব্রু কুটি করে বাইরে বেরিয়ে এলো। বাইরে বেরোতেই আগ্রাসী হিংস্র রণকে নজরে পড়ল। রণ নোমানকে দেখেই তেড়ে এসে এক শক্ত ঘুষি বসালো নোমানের বুকে। কালুর কামড়ে ধরা স্থানে ঘুষি পড়তেই নোমান চিৎকার করে উঠল। সেই সাথে সাদা শার্ট ভিজে উঠল লাল তরলে। রণ নোমানের গলা টিপে ধরে টেনেছিল সেই শার্ট। অতঃপর সেই রক্তাক্ত ক্ষততে নজর বুলিয়ে ক্রন্দনরত গলায় শুধালো,